এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কেমন আছো? জি ভালো, আপনি? এই তো এখন ভালো। আপনাকে দেখে বেশ ক্লান্ত লাগছে, একটু রেস্ট নিন। ও, সব কল্যাণী এখন শেষ? কিভাবে? আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে এক পলক দেখা মানেই সকল ক্লান্তি নিরাময় হওয়া। বোকা নুহা শুভর কথা রাগা মাথা কিছুই বুঝতে পারল না। ড্যাব ড্যাব করে শুভর দিকে তাকিয়ে আছে, কপালে কয়েকটা ভাঁজ পড়া। সে হয়তো শুভর কথাটা বুঝতে যাচ্ছে। শুভ এবার নুহার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, বেআইন হুম। ওয়াইনা বিমাই চমক চালো। কি? কিছু না, ভাবির সাথে বাকিরাও আছে, যাও ওইদিকে। ফারহান সবার সাথে কথা বলছে, সব মুরব্বীদেরকে সালাম দিচ্ছে। মুরব্বী থেকে কিছুটা সরে সে তার বউয়ের কাছে গেল। সেখানে যেতেই তার সব শালা শালিরা তাকে নিয়ে এটা সেটা বলে হাসাহাসি করছে। সেও তাদের সাথে এটা সেটা বলছে। তাদের মাঝে হৃদ এসে উপস্থিত হলো। তার পেছন পেছন নিহানও এলো। নিহানকে দেখে আফরা কিছুটা চুপ হয়ে গেল। এখানে ফারহানের অনেক ছেলে কাজিনও আছে, তাদের সাথে এভাবে হেসে কথা বলাটা নিশ্চয়ই তার পছন্দ হবে না। এটা ভেবে আফরা চুপ হয়ে গেল, কিন্তু আস্থার সেদিকে খেয়ালই নেই। সে তার মতো করে সবার সাথে কথা বলছে। হাতে হৃদ চুপচাপ দাঁড়িয়ে আস্থার মুখ পানে তাকিয়ে আছে। হৃদ আস্থার পাশাপাশি গিয়ে দাঁড়িয়ে সবার সাথে কথা বলতে থাকে। কথা শেষ করে আস্থাকে ফিসফিস করে বলে, ওইদিকে ওই কর্নারটাই আয়। কেন? আমি বলছি তাই। না, আমি যাব না এখন। না আসলে কিভাবে নিতে হবে তা আমি ভালোভাবেই জানি। বলে এসে চলে গেল। আস্থাও জানে যে এই লোকটা কেমন, তাই হৃদ যাওয়ার কিছুক্ষণ পর সেও গেল। আস্থা আসতে হৃদ বলল, তোকে সবাই দেখে কেন? কি আজব প্রশ্ন! সবাই কেন আমাকে দেখে আমি কিভাবে বলবো? জানি না, কিন্তু তোকে আমি ব্যতীত কেউ দেখতে পাবে না। এখন কি আপনার জন্য লুকিয়ে থাকতে হবে সবার থেকে? যদি পারতাম তোমায় আমি আমার বুকের মাঝে লুকিয়ে রাখতাম, যেন অন্য কারো দৃষ্টি না পড়ে যান। সবাই খাওয়া দাওয়া শেষ করেছে, এবার বাড়ি যাওয়ার পালা। রায়কাকে আজ তো চৌধুরী বাড়িতেই নিয়ে যাওয়া হবে। 2 দিন থেকে ফারহানদের বাড়ি যাবে। সবাইকে গাড়িতে বসিয়ে গাড়ি ছাড়া হলো। এখন গাড়ি ড্রাইভ করছে নিহান, হৃদ পেছনে বসা। রাত অনেক হয়েছে, তার মধ্যে রাস্তার জ্যাম তো আছেই। হৃদ গাড়ির কাজ নামিয়ে বাইরে দেখছিল, তখন সে অনুভব করলো তার ঘাড়ে কিছু একটা এসে পড়েছে। তাকাতেই দেখে আফরা ঘুমিয়ে গেছে ভাইয়ের কাঁধে, যার ফলস্বরূপ তার মাথা এসে পড়েছে। হৃদ এবার আফরার পাশে তাকাতে দেখে আস্থার মাথা নুহার কাঁধে, আর নুহারটা আফরার কাঁধে, অর্থাৎ 3 জনই ঘুম। হৃদ ঠুটে ঠুট টিপে হাসলো, 3টাই পাগল। বাড়িতে পৌঁছে সবাই নেমে ভেতরে গেল, আর ওরা 3 বোন ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বাড়িতে প্রবেশ করলো। অনেকে ফারহানের বাড়ি থেকে সোজা নিজেদের বাড়িতে চলে গেছে। শুধু যাদের বাড়ি বেশি দূরে তারাই থেকে গেছে, যার জন্য এখন মানুষজন কম। রাইকা সবার সাথে দেখা করলো, কথা বলা বলি শেষ হতেই সবাই নিজেদের রুমে চলে গেল ঘুমাতে। হৃদ ও আস্থা দুজনে একসাথে সিঁড়ি দিয়ে উঠলো, কেননা দুজনের রুমটাই পাশাপাশি। হৃদ নিজের রুমের দরজার সামনে গিয়ে বলল, আস্থু, তোকে দেখতে সুন্দর লাগছে। এখন তো আমার মেকআপ নেই, সব নষ্ট হয়ে গেছে। শখের নারী, মেকআপ ছাড়াও সুন্দর। আস্থা কিছুটা লজ্জা পেল, মাথা নিচু করে ফ্লোরে তাকিয়ে। এতে হৃদ তার সামনে একটু ঝুঁকে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি ডুবে তোমার ঘরে, কোনো এক অজানাই সুখ পাখি। সময় স্রোতের মতো দেখতে দেখতে চলে যায়। মানুষ বেশ কিছু নিজে নিয়ন্ত্রণ করতে পারলেও এই সময়টা নিয়ন্ত্রণ করতে পারে না। সময় তার মতো অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে রাইকার বিয়ের প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেছে। এই 1 সপ্তাহে 3 দিনের মতো রাইকা এই বাড়িতে ছিল। অতঃপর নিয়ম অনুযায়ী সেও তার শ্বশুর বাড়িতে চলে গেছে।
রায়কা প্রতিদিনই চৌধুরী বাড়িতে ফোন করে, একটু অবসর হলেই ফোন করে। তার মনটা যে এই বাড়িতেই পড়ে আছে। সবার সাথে হাসি খুশি কথা বললেও সুমি বেগমের সাথে কথা বলতে গেলে রায়কা কেঁদে ফেলে। সুমি বেগমও মেয়ের সাথে সঙ্গ দিয়ে কাঁদে। এই মা মেয়ে কথা বলে 1 মিনিট আর কাঁদে 5 মিনিট। তাই হৃদ রায়কাকে বলেছে যে কান্না করলে সে আর ফোন রিসিভ করবে না, কারণ অধিক কান্নার ফলে সে এবং সুমি বেগম দুজনেই অসুস্থ হয়ে পড়বে। সকালবেলা সবাই নিজ নিজ উদ্যোগে রেডি হচ্ছে। আজ থেকে চৌধুরী বাড়ির সব পুরুষরাই অফিসে যাবে, তাই অফিসে যাওয়ার জন্য তারা রেডি হচ্ছে। নিচে এবাড়ির বউরা তাদের কাজে লেগে পড়েছে। সবাই রান্না করছে নাস্তা করে যে এবাড়ির কর্তারা বের হবে। তবে ছোটরা কাল থেকে কলেজে যাবে। আজ থেকে যেত, কিন্তু সুমি বেগমের বোন কাল যাবে। তার ছেলেটা আস্থা আফরা না থাকলে একা হয়ে পড়বে, কেননা মিম তো তেমন করে ওর সাথে কথা বলে না। বাসায়ও যে এমন করে তা না, এ বাড়িতে এলেই এমন করবে না বা কেন? এ বাড়িতে এলে তার দুটোই কাজ, এক হচ্ছে হৃদের পেছনে ঘোরা, আর দ্বিতীয়ত বাড়ির মানুষগুলোর সামনে ভালো সাজা। আজও তার ব্যতিক্রম নয়। যে শুনেছে যে আজ হৃদ অফিসে যাবে, অমনি ও রান্নাঘরে গিয়ে সবাইকে সাহায্য করতে যাচ্ছে। ম্যাঘুকে কিছুই করতে দেয়নি, তবু সে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। নুহারা তাদের বাড়ি গেছে 2 দিন হবে। রুকেয়া বেগমও আজ চলে যাবে। আস্থা ও আফরা সকাল বেলায় ঘুম থেকে উঠেছে। আফরা ঘুম থেকে উঠে আস্থার রুমে যায়। সেখানে গিয়ে আস্থার সাথে শুয়ে কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে যায় সেদিকে খেয়ালই নেই। নিচ থেকে মেঘ আসে, এসে দেখে 2 বোন কি সব বলা বলি করছে আর হাসাহাসি করছে। তা দেখে মেঘও ওদের পাশে গিয়ে বসে মিষ্টি হাসি দিয়ে বলে, এত কি বলে হাসাহাসি করছো, আমাকেও বলো। তেমন কিছু না গো, ওই নুহার কথা নিয়ে হাসাহাসি করছিলাম। ও, কালকেই তো কলেজে গেলে, দেখা হবে। হ্যাঁ, নিয়ে এসো ওকে। যদি আসে তবে নিয়ে আসবনি। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নিচে আসো, আপনারা কিন্তু নয়তো বকবে। মেঘ নিচে চলে যায়। আফরাও নিজের রুমে যায় ফ্রেশ হতে। আস্থাকে বলে যেন সে ফ্রেশ হয়ে নিচে আসে। মেঘ রান্নাঘরে গিয়ে দেখে সুমি ও নাফিসা বেগম সব করে ফেলেছে। তাই মেঘ টেবিলে খাবার নিচ্ছে, এমন সময় উপর থেকে রিজওয়ানের ডাক আসলো। মেঘ শুনেও না শোনার ভান করলো, নিজের মতো কাজ করছিল। সুমি বেগম তাকে শক্ত গলায় বলে, ছেলেটা কখন থেকে ডাকছে শুনিসনি? যা জলদি। মেঘ কিছু বলতে যাবে, তবে সুমি বেগমের চোখ মুখ দেখে আর কিছু বলার সাহস পেল না। চুপচাপ মাথা নিচু করে রুমের দিকে গেল। মেঘ বেশ লজ্জা পাচ্ছে রিজওয়ানের ডাকে। সবাই কি ভাববে? মেঘ একটু বেশি লজ্জা পায়। এই যে রিজওয়ান সবার সামনে তাকে বলবে, রুমে এসো, চলো তো আমার সাথে। এগুলো যখন বলে তখন রিজওয়ানের কথায় আশেপাশে থাকা অনেকেই মুচকি হাসে। এতে মেঘ তো অসম্ভব লজ্জা পায়। রিজওয়ান যে কেন মেঘের লজ্জার কারণটা বুঝে না। নুহা নিজের রুমে হাঁ করে ঘুমাচ্ছে, যার ফলস্বরূপ তার মুখের সাইডে হালকা তরল জাতীয় পদার্থ পড়ছে। হালকা হলেও অনেকক্ষণ পরার দরুন বালিশ অনেকটাই ভিজে গেছে। তবু সেদিকে নুহার কোনো খেয়াল নেই, সে তো ঘুমে অচেতন হয়ে পড়ে আছে। নিহান অফিসের জন্য রেডি হয়ে নাস্তা করতে নাস্তার টেবিলে এসে বসে। তার মা তাকে রুটি দিচ্ছে। নুহাকে টেবিলে না দেখে নিহান তার মাকে বলল, নুহা কই? এখনো ঘুমে, কখন থেকে ডাকছি উঠতেছে না। আচ্ছা, তুমিও বসো, আমি নিয়ে আসছি ওকে। নিহান দাঁড়ালো। নুহার রুমের দিকে সে যাচ্ছে। তারও তো লেট হচ্ছে। আজ সে নুহাকে নিয়ে যাবে বলেছে, অথচ মেয়েটার সেদিকে কোনো খেয়াল নেই। কি একটা অবস্থা! নিহান নুহার রুমে এসে তার এইরূপ উদ্ভট অবস্থা দেখে থ মেরে রইল। কিছুক্ষণ তাকিয়ে রইল বোনের দিকে। নুহার পাশে এসে দাঁড়ালো নিহান। প্রথমে ভালো মতো আস্তে করে 2 বার ডাকও দিল, কিন্তু তার ওঠার কোনো নাম গন্ধ নেই। তাই নিহান এক হাত ধরে ওকে টান দিল। সাথে সাথে মেয়েটা উঠে বসলো। আলতো করে চোখ খুলে নিহানকে দেখলো। ভাই তার বেশ রেগে। ভাইয়ের মুখ দেখে সে এবার ভালো মতো তাকালো। হাতের উল্টো পিঠ দিয়ে মুখের সাইডে ভিজে থাকা জায়গাটা মুছলো। হালকা হাসি দিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? নিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে অতঃপর আবার বলতে থাকে, তুই বল কি হতে পারে? আমি জানি না। প্রথমত তোর এই খারসামো স্বভাব কি বাদ দিবি না? আমি কি ইচ্ছে করে নাকি নিজের থেকে মুখ নিয়ে লালা বের হয়ে যায়? আমি কি করব? আজ যে বলেছিলাম কলেজে নিয়ে যাব, তাহলে পড়ে পড়ে কেমন ঘুমাচ্ছিস?
ওরা কেউ যাবে না ভাইয়া। তবুও তুই যাবি। ভাইয়া অনেক দিন হয়েছে যাচ্ছিস না, পড়াশোনাতেও তেমন ভালো না তুই, তার উপর এত বন্ধ ভালো নয়। চুপচাপ রেডি হয়ে আয়, আমি ওয়েট করছি। মেঘ দরজার সামনে থা হয়ে দাঁড়িয়ে আছে। আজ যেন মেয়েটার মস্তিষ্ক অচল হয়ে পড়েছে। নয়তো এত লজ্জা পাওয়া মেয়েটা এভাবে কি আর হাঁ করে তার সামনে থাকা পুরুষটাকে দেখতে পারতো? রিজওয়ান ম্যাককে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছে কেন? এদিকে আসো। জি বলুন। এই টাইটা লাগিয়ে দাও তো, আমি অনেকক্ষণ যাবত ট্রাই করছি কিন্তু পারছি না। ম্যাঘ এবার ধীরে ধীরে রিজওয়ানের সামনে দাঁড়ালো। কাপা কাপা হাতে টাইটা বেঁধে দিল। যেতে নিলেও রিজওয়ান তার 2 হাত দিয়ে মেঘের কোমর ধরে তার আরো কাছে নিয়ে আসলো। ম্যাঘ থতমত খেয়ে রিজওয়ানের দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল, মাথা নিচু করে বলল, ছাড়ুন। হুম। কি? রিজওয়ান এবার মেঘের কোমরটা আর একটু চেপে ধরলো। ম্যাঘ চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। রিজওয়ান মৃদু হেসে তার প্রিয়তমার কপালে দীর্ঘ এক চুম্বন এঁকে দিল। মেঘের হাত পা এবার কেমন করে যেন ঠান্ডা হয়ে আসলো। সে বাকরুদ্ধ। রিজওয়ান এবার প্রিয়তমার 2 গাল 2 হাত দিয়ে আলতো করে ধরে বলল, আমার জীবনসঙ্গীকে কথা দিয়েছিলাম যে অফিসে জয়েন করব, সেই কথা না রাখি কি করে বলো বউ? প্রতিটি মানুষের জীবনে খুব মজার মুহূর্ত কাটে তার ছাত্র জীবনে। লাইফের যত হাসি মজা দুষ্টুমি সবটাই কাটে এই ছাত্র জীবনে। তবে এত মজার জীবনের মধ্যেও বিরক্তিকর কিছু বিষয় থাকে, যেমন পরীক্ষা রেজাল্টের দিনটা। আরও একটা আছে যেটা নুহার কাছে সব থেকে বিরক্ত লাগে, আর তা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে যাওয়া। সেই স্কুল জীবন থেকে মেয়েটার এই সকালবেলা রেডি হয়ে যাওয়াটা খুব অসহ্য লাগতো, এখনো লাগছে, কিন্তু তার কোনো উপায় নেই। নিহান যেহেতু বলেছে তাকে আজ যেতে হবে মানে যেতেই হবে। ভাইটা তার রেগেও আছে, থাকবে নাই বা কেন? বজ্জাত স্যার একটা ফোন করে যে নুহার পড়াশোনার মন নেই, এভাবে চলতে থাকলে তার ইন্টার পাস করতে হবে না, এসব বাজে বাজে বলেছে। তাই তো তার ভাইটারও মাথা গরম হয়ে আছে। একরাশ বিরক্ত ও অলসতা নিয়ে বিছানা ছাড়লো নুহা। যেতে যেহেতু হবে তাই আর দেরি করে লাভ নেই। নিজ উদ্যোগে উঠে এবার ফ্রেশ হতে চলে গেল, নয়তো দেখা যাবে তাকে বকা খাওয়ার জন্য আবার প্রস্তুত হতে হবে। রিসান সাহেব ও রাফসান সাহেব নাস্তার টেবিলে বসে আছে। তাদের খাবার ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। রাফসান সাহেব খাওয়া শুরু করলেও রিসান সাহেবের মুখে কিচ্ছুটি তুলছেন না, বারবার এদিক সেদিক তাকাচ্ছে। তার এমন অবস্থা দেখে রাফসান সাহেব খাওয়া রেখে ভাইকে বলতে লাগলো, কিছু কি হয়েছে ভাই? না, কি হবে? তাহলে এত অস্থির লাগছে কেন? আমি অস্থির না। তাহলে খাও তো। তুমি কি রিতকে খুঁজছো? এসে পড়বে একটু পরই। কাল রাতে অনেক দেরিতে শুয়েছে তো, তাই হয়তো দেরি হচ্ছে। তুমি খাও, এসে পড়বে এখনই। রাফসানের কথায় কিঞ্চিত ভ্রুযুগল উঁচু করলো রিসান সাহেব, অতঃপর বলল, কেন লেট করে শুয়েছিস? অনেক রাত পর্যন্ত আমাদের অফিসের কিছু ফাইলের ওপর কাজ করেছে। কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছিল, সেগুলো আমাকেই দেখিয়েছে। রাত জাগার কোনো প্রয়োজন ছিল না, আজ তো অফিসে যাচ্ছি আমরা। ভাই ও তো যাবে না, ওর অফিসে যাবে, তাই আগে থেকেই আমাদের কাজ করে দিয়েছে। নিজেই সিদ্ধান্ত নিয়ে নিল। দেখো, ও যেহেতু নিজেই এত দূর গেছে, তাই আমিও চাই ছেলেটা ধরে রাখুক। আর তাছাড়া আমাদের সমস্যা হলেও তো আছেই, তাই না? 2 ভাইয়ের কথার মাঝে রিজওয়ান হাজির হলো তাদের সামনে। বড় 2 ভাই তার ছোট ভাইটার দিকে তাকিয়ে আছে। মুখ দিয়ে অটোমেটিক মাশাআল্লাহ শব্দটি বের হয়ে আসলো। ছেলেটাকে কত গোছালো লাগছে, তাকে এখন দেখে কেউ বলতেই পারবে না যে টই টই করে ঘুরে বেড়ানো ছেলেটাই সে। রিজওয়ানকে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো রিসান সাহেব। এতক্ষণ সে ছেলেটাকে খুঁজছিল, কেননা সে বলেছিল অফিসে জয়েন করবে, এখন আবার তার মত পাল্টালো নাকি কে জানে। রিজওয়ান এসে ভাইদের সামনে দাঁড়ালো। আজ হঠাৎ করে ছেলেটার হালকা লজ্জা অনুভব হচ্ছে, হবে নাই বা কেন? এভাবে তাকিয়ে থাকলে যে কারোরই লজ্জা লাগবে। রিসান সাহেব ছোট ভাইয়ের 2 কাঁধে হাত দিয়ে বেশ খুশি মনে বলল, দ্যাটস মাই বয়। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে দেখতে। মনোযোগ দিয়ে কাজ করবে, দেখবে আমরা আমাদের এই বিজনেসটাকে অনেক দূরে নিয়ে যাব। পাশ থেকে রাফসান সাহেবও বড় ভাইকে সঙ্গ দিয়ে বলল,
হ্যাঁ, তুই আমাদের সাথে থাকলে সব সমস্যার সমাধান আরো সহজ হয়ে যাবে। এবার রিজবান কিছুক্ষণ চুপ থাকলো। কি বলবে ভাইদের? তার তো কিছু বলার নেই। সে তো তার বউকে দেয়া কথাটাই রাখছে। নাস্তার টেবিলে বসে সবাই, তবে এখনো আস্থা ও আফরার দেখা নেই। রিসান সাহেব সুমি বেগমকে বলল, আমার আম্মাজানটা কই? সে কখন মেঘ ডেকে আসলো, কিন্তু এখনো তো আসছে না। হয়তো কিছুক্ষণ পরে আসবে। আবার যাও, ডেকে নিয়ে এসো। মেয়েদের ছাড়া ভালো লাগে না। আর আজ এত দিন পর অফিসে যাচ্ছি, ওদের মুখখানি না দেখে যাই কি করে? আচ্ছা, আমি যাচ্ছি। হৃদা তখন বসে বসে মাথা নিচু করে তার মা বাবার কথা শুনছিল। সুমি বেগম পেছনে ঘুরতেই আফরা এসে টেবিলে হৃদের পাশে বসলো। আস্থা সিঁড়ি দিয়ে নামছে। এসে তার বড় মার পাশে দাঁড়াতেই নাফিসা বেগম রান্নাঘর থেকে ডাকলো আস্থাকে, যেন সে তরকারির বাটিটা নিয়ে যায়। সে কিছু কাজ করছে সেখানে। নাফিসা বেগমের ডাকে মেঘ উঠতে নিলে আস্থা বলে, তুমি বসো তো মেঘা মা, আমি নিয়ে আসছি। আমি যাচ্ছি, তুমি বসো। পাশ থেকে মিম চেয়ার থেকে সরে দাঁড়ালো, মুখে হাসি নিয়ে বলল, তুমি বসো, আমি যাচ্ছি। না থাক আপু, আপনিই বসুন। আপু, আমি নিয়ে আসছি। কথাটা বলেই আস্থা দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। মিম বসলো না, সে মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। ম্যাক চুপচাপ সবাইকে খাবার দিচ্ছে, সাথে সুমি বেগমও তার সাহায্য করছে। ম্যাক টেবিলের এক সাইডে আর সুমি বেগম অপর সাইডে। দুজনে সবাইকে দুদিক দিয়ে খাবার দেওয়া শুরু করেছে। আস্থা খাবারের বাটিটা ধীরে ধীরে নিয়ে আসছে। টেবিলের সামনে আসতেই মিম তার পা আস্থার পায়ের কাছে হুট করে ধরে, যার ফলস্বরূপ আস্থা হুচট খায়, যার দরুন সমস্ত তরকারি গিয়ে হৃদের ঘাড়ে পিঠে পড়ে। গরম থাকায় হৃদ দ্রুত দাঁড়িয়ে পড়ে। আস্থা তাড়াতাড়ি তার পিঠ মুছতে শুরু করে। ম্যাঘ দৌড়ে এসে এক জগ পানি তার গায়ে ঢেলে দেয়। নাফিসা বেগম রান্নাঘর থেকে এসে আস্থাকে বকতে শুরু করে দেয়। হৃদ তাকে দেখে আস্থা কান্না করছে। তার চাচিকে কিছু বলবে তার আগে রিসান সাহেব বলেন, ওকে কিছু বলবে না। ও কি হয়েছে করে কিছু করছে নাকি? ভাই, আপনি জানেন না, ও কোনো কিছুই কখনো ঠিক মতো করতে পারে না। কিছু করতে দিলেই তাতে তার কোনো গন্ডগোল করতেই হবে। বললাম না কিছু বলো না। পাশ থেকে হৃদ বলল, চাচি কিছু বলো না তো, অত ইচ্ছে করে করেনি। ইস, তোমার গাঢ় তো দেখি লাল হয়ে গেছে, চলো মলম লাগিয়ে দেই। প্রয়োজন নেই চাচি, আমার লেট হয়ে যাচ্ছে, আমি চেঞ্জ করে বের হব। হৃদ আস্থার দিকে তাকালো। মেয়েটা ফুপে ফুপে কান্না করছে। হৃদের এবার কিছুটা কষ্ট লাগলো। সে তো কিছু বলেনি, সে তো জানেও যে ও ইচ্ছে করে করেনি, তাহলে ও কেন কিছু বলবে? তাছাড়া তরকারি মাটিতে পড়ে ছিটকে অনেকটাই আস্থার পায়েও এসে পড়ে, কিন্তু সেদিকে খেয়াল না দিয়ে ও হৃদকে নিয়ে বিজি হয়ে পড়ে। হৃদ এবার আর মেয়েটার এমন ফুপে কান্নাটা সহ্য করতে পারছে না, তাই নরম হয়ে শীতল কণ্ঠে বলল, কান্না করিস না, তেমন কিছুই হয়নি, যা পা ধুয়ে মলম লাগা যা। আস্থা এবার তার পায়ের দিকে তাকালো, দেখলো সত্যি তার পায়েও সে ব্যথা পেয়েছে, কিন্তু এতক্ষণ তার সেদিকে খেয়ালই ছিল না। সুমি বেগম এগিয়ে সে আস্থাকে নিয়ে তার রুমে যায়। হৃদয় চুপচাপ নিজের রুমে গিয়ে চেঞ্জ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নিহান বাড়ির নিচে গাড়িতে বসে আছে, 10 মিনিট হবে। এবার তার বেশ বিরক্ত লাগছে। মেয়েটা এত অলস কেন? সে কখন বলেছে রেডি হয়ে আসতে? কতক্ষণ লাগে ড্রেস পরতে? নিহান আর অপেক্ষা করতে পারছে না। সাইড থেকে ফোন নিয়ে নুহার নাম্বারটা ডায়ালে উঠালো। তখনই তার বোন এসে তার পাশে বসলো। নিহান ফুস করে নিঃশ্বাস ত্যাগ করে বলল, এতক্ষণে আপনার আসার সময় হলো? আরে এমন করো কেন, আমি তো তাড়াতাড়ি আসলাম। এটা তাড়াতাড়ি? এখন গাড়ি স্টার্ট দাও, তুমি লেট করেছো এখন। নিহান এবার গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। এটাকে কলেজে দিয়ে তাকেও তো অফিসে যেতে হবে। রিজবানের আজ অফিসে প্রথম দিন, সবাই তাকে ওয়েলকাম করলো। রিসান সাহেব ও রাফসান সাহেবও তাকে তার কাজ বুঝিয়ে দিল। মাঝে মাঝে সে দুই ভাই তার ছোট ভাইটাকে দেখে যাচ্ছে। প্রথম কয়েকবার ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না রিজবানের। আবার রিসান সাহেব ও রাফসান সাহেব আসলেন। এসে রিজবানকে দু ভাই একসাথে বললেন, কোনো সমস্যা হচ্ছে না তো? হলে জানাবে কিন্তু। রিজবান নিজের চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো, ভাইদের দিকে তাকালো, কিছু সেকেন্ড সময় নিয়ে বলতে শুরু করলো, কি সমস্যা কি তোমাদের? তোমাদের জন্য তো ঠিকমতো কাজ করতে পারছি না, বারবার কেন আসছো?
বলেছি তো সমস্যা হলে জানাবো। এমন করলে তো মনে হয় না আমি রেগুলার এখানে আসবো। এভাবে বলছিস কেন? আমরা তো তোর জন্য চিন্তা করছিলাম, তাই বারবার এসে দেখতে যাচ্ছি। দেখো তোমরা বারবার আসছো, তাই আমি ঠিকমতো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। আচ্ছা, মন দিয়ে কাজ করো। একটু পরে এই লাঞ্চ টাইম, খেতে নিও রাফসানের সাথে। কেন, তুমি খাবে না? আমি একটু হৃদের কাছে যাব। কেন? অনেক দিন পর অফিসে গেল, তাই একটু দেখে আসবো। আর অনেক দিন হয়েছে যাই না ওর অফিসে, তাই ভাবলাম একটু যে দেখে আসি। আচ্ছা দিও। হৃদ নিহানের সাথে বসে কাজের বিষয়ে কথা বলছে। দু ভাই মিলে অনেকগুলো ফাইল নিয়ে বসেছে। জিসান কিছুক্ষণ পর পর এসে দুই ভাইকে দেখে যাচ্ছে, তাদের কিছু লাগবে কিনা তা জেনে যাচ্ছে। কিছু ফাইলের কাজ শেষ হতেই নিহান বলল, আগে লাঞ্চ করে নেই, চল। তুই যা, আমি একটু পর আসছি। আর ইউ শিওর? ইয়েস, গো। নিহান বের হয়ে গেল। নিহান বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই রিসান সাহেব হাজির। নিজের বাবাকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়ালো। রিসান সাহেব ছেলে যে তাকে সম্মান করছে বুঝতে পেরে বেশ খুশি হলেন। নরম কণ্ঠে বললেন, বসো বসো, দাঁড়াতে হবে না। কথাটা বলে সে নিজেও একটা চেয়ারে বসলেন। হৃদের সময় তাকে এখানে দেখে প্রশ্ন করলো, এখন এখানে কেন, আমি কি আসতে পারি না? সব প্রশ্নের বাঁকা উত্তর কেন দিতে হবে? আমি কি হঠাৎ দেখে এটা বলতে পারি না? না, পারো না। আচ্ছা, এসেছো ভালো, চলো লাঞ্চ একসাথে করি। রিসান সাহেব একসাথে দুপুরের খাবারটা খেতে এসেছিলেন, কিন্তু এটা তো সে তার ছেলেকে বুঝতে দিবেন না। কিন্তু হৃদ তো বাবার মনের কথা বুঝে গেছে। হৃদকে চুপ থাকতে দেখে একটু ভাব নিয়ে বললেন, তোমার কি মনে হয় আমি তোমার সাথে খেতে এসেছি? মনে হওয়ার কিছুই নেই। আপনি কেন এসেছেন তা আমি জানি, আর আমি যে তা জানি এটা আপনিও ভালো করে জানেন। রিসান সাহেব ছেলের কথায় চুপ হয়ে গেলেন। চোখ সরু করে তার দিকে তাকালেন। এতে হৃদ ফিক করে হেসে দিল। উঠে দাঁড়িয়ে বাবার হাত ধরে তাকে উঠাতে উঠাতে বলল, চলো তো, আমার অনেক খিদে পেয়েছে। বাপ ছেলে দুপুরে খেয়ে বসে আছে, একটু রেস্ট নিচ্ছে তারা। রিসান সাহেব হৃদকে বলতে লাগলেন, আমি কিন্তু মোটেও তোমার সাথে বসে খেতে আসিনি। জানি। তুমি কি বলতে চাচ্ছ? আমি মিথ্যা বলছি? মোটেও না। শুনে আমি এসেছিলাম এটা জানতে যে তোমার খালামণি ট্রেনের টিকিট কেটেছে নাকি ভুলে গেছো। তোমার তো আবার কোনো কাজের কথা বললেও তা ভুলে যাও। প্রথমত, আমি অনেকক্ষণ আগেই বলেছি আম্মুকে ফোন করে যে টিকিট দুদিন পরেরটা পেয়েছি। আর দ্বিতীয়ত, আপনার ফোন আছে আব্বাজান, আপনি চাইলেই এই কথাটা ফোন করে জানতে পারতেন। রিসান সাহেব চুপ হয়ে গেলেন। সে কি বলবে? সে চায় না হৃদ বুঝুক যে সে তার সাথে লাঞ্চ করতে এসেছিল। কেন জানি তার লজ্জা করছে। হৃদ বাবাকে চুপ থাকতে দেখে বলল, শুনেন আব্বাজান, আপনি যে আমাকে ভালোবাসেন তা আমি জানি, তাই লুকোতে হবে না। আজ আমার কাজের চাপ বেশি, ঠিকমতো খাবো না, তাই আপনি এসেছেন, এটা কিন্তু কেউ না বুঝলেও আমি বুঝি। রিসান সাহেব তখনও চুপ। ছেলেটা বড় বেশি বুঝে তার। কেন এত সব কিছু বুঝতে হবে তাকে? তখনই রিসান সাহেবের ফোনটা বেজে উঠল। সুমি বেগম ফোন দিয়েছে। সে ফোনটা রিসিভ না করে হৃদকে বলল, তোমার খালামণি বলছিল রাতে তার আমার সাথে কিছু কথা আছে। ভালো, বলো। তুমি কি বুঝতেছো না কি নিয়ে কথা বলবে? আমি তো আমার মতামত বহু বছর আগেই জানিয়ে দিয়েছি। তোমার তো কাজিন বিয়েই চাই, তাই না? তাহলে এটা হলে সমস্যা কি? কিন্তু আমার তো ওকেই চাই। মেয়েটাও কিন্তু ভালো। আমার ওকে চাই মানে ওকেই চাই, কেন বুঝতে পারেন না? আমি তো বাংলাতেই বলি কথা। তোমার বাংলা রাখো তোমার কাছে। শোনো, তাড়াতাড়ি সব বিদায় করো। রাইকার বিয়ে হয়েছে, এখন আমারটাও অনুষ্ঠান করে দাও। বয়স তো হচ্ছে, এদিকে আবার আমার বাসর করাটাও বাকি। অসভ্য ছেলে, বিয়ের কথা বাবাকে বলে, আবার সাথে বাসরের কথাও। ছি! আশ্চর্য, বাবা যদি ছেলের দুঃখ না বুঝে তখন তো ছেলেকেই মুখ ফুটে সব বলতে হবে নাকি? এই ছেলে তুমি আমার ছেলে হতেই পারো না। এত নির্লজ্জ ছেলে আমার না। তুমি নিশ্চয়ই হাসপাতাল থেকে চেঞ্জ হয়েছো। আজই আমি হাসপাতালে যোগাযোগ করব। যাও যাও, করো, কিন্তু কিছুই হবে না এতে, কারণ তোমার স্বভাব নিয়েই আমি এসেছি। তুমি কি বলতে চাও? তুমি যে কতটা সভ্য ছিলে
যৌবনে, তা আমি জানি। তুমি নেহাতি একটা অসভ্য ছেলে। কথাটা বলে রিসান সাহেব দ্রুত সে স্থান ত্যাগ করলেন। নতুন নতুন সবকিছুই প্রত্যেকের কাছে একটু অন্যরকম লাগে। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটাও অনেক বড় একটা ব্যাপার। বিভিন্ন কিছুর সম্মুখীন হতে হয়, নিজের অনেকটাই পরিবর্তন করতে হয়। একটা মেয়ে যতই ম্যাচিউর হোক না কেন, তার নতুন পরিবেশে নিজেকে সামলে উঠতে বেশ কষ্ট হয়ে পড়ে। আজ রাইকাকে ফারহানের মা বলেছে রান্না করতে, সাথে সেও রাইকাকে সাহায্য করবে বলে জানিয়েছে। সে যতই বলুক সাহায্য করবে, কিন্তু মেইন কাজ তো রাইকাকেই করতে হবে। এমন নয় যে সে রান্না পারে না। চৌধুরী বাড়িতে সে মাঝে মাঝেই রান্না করত, তবে সেটা শখের বশে। কিন্তু এখন কি করবে? সে ওই বাড়িতে তো একটু এদিক সেদিক হলে কেউ কিছু মনে করতো না, কিন্তু এবারের লোক কেমন করবে তা ঠিক ঠাউর করতে পারছে না রাইকা। তবে রাইকার সব চিন্তা, হতাশা সবকিছুতে এক বালতি পানি ঢেলে দিল ফারহানের মা। রাইকা রান্নাঘরে এসে দেখলো সে প্রায় সবকিছুই কেটে ধুয়ে ফেলেছে। রাইকা বেশ ইতস্তত বোধ করলো। সে ভাবলো হয়তো তার আসতে দেরি হয়ে গেছে দেখে তার শাশুড়ি সব করে ফেলেছে। কিন্তু ফারহানের মা রাইকার সামনে এসে বড় মা ধরে তার মাথায় হাত রেখে বলল, কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? চলো, কাজ আছে অনেক। আপনিই তো সব করে ফেলেছেন মা। কই? আমার আসতে লেট হয়েছে তাই করে ফেলেছেন, তাই না? আর হবে না, সরি। কি সব বলছো? শুনো মেয়ে, আমাকে কি তুমি ওই ইন্ডিয়ান নাটকের শাশুড়িদের মতো টিপিক্যাল টাইপ ভেবেছো নাকি? আমি জানি তুমি তেমন কিছু পারো না, আর এটা স্বাভাবিকও। আমার বিয়ের পর আমিও কিছু পারতাম না, তখন তোমার দাদি শাশুড়ি আমাকে সব শিখিয়েছেন। এখন তোমাকে সব কিছু শেখানো আমার দায়িত্ব, বুঝছো? কিন্তু রান্না? রাইকার কথা তিনি শেষ করতে না দিয়ে বলতে থাকলেন, আমি তো আছি, আমি সব বলে দিচ্ছি, পাতিলে দিয়ে দিচ্ছি, তুমি শুধু দাঁড়িয়ে দেখবে আর নাড়াচাড়া করবে। কিছুদিন এভাবে দেখলে আস্তে আস্তে শিখে যাবে। রাইকা বলার ভাষা পেল না। তার ভাগ্যটা সত্যিই ভালো, তা না হলে এমন শাশুড়ি পেত। আসলে শাশুড়ি বললেও ভুল হবে, কারণ তিনি তো শাশুড়ি নামের মাত্র। আসলে তো সে রাইকার আরেক মা। দুপুর পেরিয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। লাঞ্চ টাইম শেষ। রিজবানের কেবিনে রাফসান সাহেব আসলেন। এসে দেখলেন ছেলেটা এখনো কাজ করছে। রাফসান সাহেব ইতিমধ্যে কয়েকবার এসে দেখে গেছেন, কিন্তু রিজবান তখন না করায় সে কাজ করতে দেখে চলে যায়। কিন্তু এখন রাফসান সাহেবেরও ক্ষুধা লেগেছে, সে আর পারছে না, তাই এবার ডেকেই ফেললো। রিজভান। জি। কি খাবা টাবা নাকি? হ্যাঁ খাবো, চলো আমি এটা গুছিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি। আচ্ছা। রাফসান সাহেব চলে গেলেন। রিজবানও তার ডেস্কটপ থেকে উঠে দাঁড়ালো, ফাইলগুলো গুছিয়ে রাখছে এক সাইডে। তখনই তার ফোনটা বেজে উঠলো। তাকে দেখলো ম্যাঘ ফোন করেছে। ফোন কানে দিতেই ম্যাঘের কাপা কাপা কণ্ঠ শুনতে পেল। ম্যাঘও দুপুরে খেয়ে নিজের রুমে বসে বসে রিজবানের কথা ভাবছিল। লোকটা খেয়েছে কিনা তা জানতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সে ফোন করলে রিজবান কি ভাবে সে নিয়ে বেশ চিন্তিত ছিল সে। কিন্তু অনেক ভাবার পর অবশেষে সে ফোনটা করে ফেললো। কাপা কাপা কণ্ঠে বলল, হ্যাঁ। না মানে আসলে মানে বন্ধ করে কি বলবে বলো। খেয়েছেন? এটা জানার জন্য ফোন করেছিলে? জি। তো ম্যাডাম, নিজের পার্সোনাল বরকে তার খোঁজ খবর জানার জন্য ফোন করতে এত দ্বিধা কেন কাজ করে আপনার? তুমি খেয়েছো? জি। খেয়েছেন? কি করছো? রুমে বসে আছি। আপনি কিন্তু আমার কথার উত্তরটা দিলেন না। এই তো যাচ্ছি খেতে। আচ্ছা তাহলে রাখি, আপনি খেয়ে নিন। এই শোনো, আই মিসড ইউ ভেরি মাচ। সেম। ম্যাক কথাটা বলে ফোনটা কেটে দিল। রিজবানকে কিছু বলার সুযোগই দিল না মেয়েটা। ফোনটাকে বুকের মাঝে চেপে ধরে আছে, লজ্জা করছে বেশ। এই মুখটা যদি রিজবান দেখতো তবে নির্ঘাত ঘায়াল হয়ে যেত। ম্যাঘের ফোন রাখার পর রিজবানের মুখে এক প্রশান্তির হাসি এসে ধরা দিল। সে জানে বউটা তার এখন লজ্জায় নাজেহাল। রিজবান ও মেঘের সম্পর্কটা এখন অনেকটাই এগিয়ে গেছে। রিজবান এখন মন থেকে মেয়েটাকেই মেনে নিয়েছে। রিজবান এখন মেঘের মায়ায় আটকে গেছে, যে মায়া কখনো কাটার নয়।
যে মায়া দিনে দিনে আরো বাড়বে সেই মায়াতেই আটকেছে ছেলেটা। হৃদ নিজের কেবিনে বসে বসে কাজ করছে। বেশ কিছুক্ষণ হয়েছে তার বাবা এখান থেকে চলে গেছে। হৃদ ভাবে যে সে তার বাবার সাথে কিভাবে কথা বলে, হয়তো সে ব্যতীত এভাবে কেউই তার বাবার সাথে কথা বলে না, বলবে বা কিভাবে? তারা তো বাবা ছেলে কম, বন্ধু বেশি। হৃদের মনে পড়ে ছোটবেলায় যখন কারোর সাথে হৃদের মারামারি লাগতো, হৃদের সাথে সাথে তার বাবাও যেত সেসব ছেলেদের সাথে ঝগড়া করতে। তার ছেলেকে কে কি বলবে? যখনই শুনতো যে তার ছেলে কারোর সাথে মারামারি করেছে, সম্পূর্ণটা না শুনে সে সব ছেলের বাবাদের ফোন করে বলতো তার ছেলের কোনো দোষ নেই, বরং ওই সব ছেলেরাই বদমাইশ। এসব মনে পড়তে হৃদের ঠোঁটের কোণে হাসি ফুটে। এমন কোনো কিছু নেই যে রিসান সাহেব পূরণ করেনি হৃদের জন্য, কিন্তু জীবনে বড় সিদ্ধান্তটাই তো সে তার বাবাকে না জানিয়ে রাগের বশে করে ফেলেছে। কথাটা ভাবতেই সে সাইড থেকে ফোনটা নিল। সে জানে সকালের জন্য তার পিচ্ছি বউটা মুখ ফুলিয়ে রাখবে, খেতে চাইবে না হয়তো, আবার অনেক বকা খাবে তার মায়ের কাছে, তারপর গিয়ে খাবে। হৃদ তার মাকে ফোন করলো বেশ কয়েকবার, ফোনটা বেজে কেটে গেল, কেউ ধরলো না। হৃদ আবার ফোনটা করলো, 2-3 বার রিং হতে ফোনটা রিসিভ হলো। অপর পাশ থেকে বেশ ব্যস্ত কণ্ঠ ভেসে আসলো। রে কি করছিস? এই তো আম্মু বসে আছি, তুমি? আমি একটু ব্যস্ত, জরুরি কথা থাকলে বল। কি নিয়ে এত বিজি তুমি? আস্তাকে খাইয়ে দিচ্ছি। কথাটা শুনে হৃদ হাফ ছাড়লো। এবার সে শিওর যে মেয়েটা বাঁকা খেয়েছে, আর এখন মুখ ফুলিয়ে বসে বসে তার বড় মার হাতে খাচ্ছে। এটা জানার পরও হৃদ জানতে চাইলো, ওকে কেন খাইয়ে দিচ্ছ? তোর চাচি মেয়েটাকে বকেছে। কেন? ওই যে সকালে একটু বকেছিল, তাই ও না খেয়ে রুমে বসে এবার তাই আবার বকেছে। আচ্ছা, ছেলের বউকে যত্ন করে খাওয়াও। ফোনটা কি লাউডে দিব? না থাক, রাখ ফোন। আচ্ছা, আল্লাহ হাফেজ। সন্ধ্যা তখনও হয়নি। চারিপাশের ঝাপসা আলোতে দূরের পাখিগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। তারা নিজ নিরে ফিরছে। ছাদের এক কোণে বসে বসে আস্থা তাদের দিকে তাকিয়ে। ঝাঁকে ঝাঁকে পাখি যাচ্ছে এক এক দিকে, এক এক পাখির বাসা হয়তো এক এক দিকে। মনমরা হয়ে একইভাবে বসে আছে। হঠাৎ আস্থা অনুভব করলো তার পেছনে কারো উপস্থিতি। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখলো তার পেছনের ব্যক্তিটিকে। দেখে তার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না। সে আবার সেই দূর আকাশে তাকিয়ে রইল। মুখে আলতো হাসি রেখে বেশ সাবলীল কণ্ঠে বলল, এখন তো আকাশই দেখবি, আমার ভাই তো পুরান হয়ে গেছে। আফরার কথায় আস্থা আবার তার দিকে তাকালো, হাত বাড়িয়ে আফরার হাতে ধরলো, তাকে নিজের পাশে বসিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, আকাশ কি কখনো পুরনো হয়? আমার কাছে তো তিনি আমার আকাশই। বুঝলাম। তাহলে মহারানীর মন কেন এত খারাপ আজ? উনি অনেক ব্যথা পেয়েছেন, তাই না? আমার জন্য কত কষ্ট সহ্য করতে হচ্ছে। কথাটা বলে আস্থা কান্না করে দিল। আস্থার কান্নাটা আফটার মোটেও ভালো লাগলো না। তাই সে নিজের দুহাতে তার বোনটাকে জড়িয়ে ধরলো, তাকে আশ্বস্ত করে বলল, বোকা বোন আমার, কান্না করে না। আমি খবর নিয়েছি, ভাইয়ার তেমন কিছুই হয়নি। ভাইয়া তো ব্লেজার পরা ছিল, নিচের শার্ট ছিল, তাই তরকারিটা গরম হলেও কিছু হয়নি। তার কারণ ভাইয়ার গায়ে তো তেমনভাবে লাগেইনি, আর যেটুকু লেগেছিল সেখানে তো মেঘামা পানি দিয়েছে। কিন্তু লেগেছিল তো? যেখানটায় লেগেছিল সেখানে ভাইয়া মলম লাগিয়েছে। তুই শিওর? আচ্ছা, একটা ভুল হয়ে গেছে। কি? বোন বলে ফেলেছি, হবে তো ভাবি। ধুর, তুইও না। আস্থার কথা শেষ হতেই আফরা হেসে দেয়। আস্থা খানিকটা লজ্জা পায়। আফরা তাদের ছাদে লাগানো হাইব্রিডের নয়নতারা ফুল গাছ থেকে একটা লাল ফুল নিয়ে আস্থার কানের পাশে গুজে দিল। রাত প্রায় 11:30। চৌধুরী বাড়ির সবাই রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে ঘুমাতে। সুমি বেগম বসেছিল এতক্ষণ। তার ছেলে এখনো আসেনি, কিন্তু সে অপেক্ষা করবে এটা হৃদ বেশ ভালো করেই জানে। তাই সে কিছুক্ষণ আগে ফোন করে বলেছিল যে তার আসতে দেরি হবে, খাবার সে বাইরেই খাবে আজ নিহানের সাথে। তাই সুমি বেগম যেন শুয়ে পড়ে। ছেলের কথা মতো সুমি বেগমও তার রুমে চলে যায়। হৃদ বাড়ি ফিরেছে মাত্র। নিজের রুমে দরজার সামনে আসতেই তার ফোনে একটা নোটিফিকেশন আসলো। সেথায় লেখা, তোর বোন সারা রাত লাইনে থাকে, কিন্তু আমার ফোন ধরে না, সাথে মেসেজেরও রিপ্লাই দেয় না, সিন করে রেখে দেয়।
কিছু একটা কর প্লিজ। হৃদ মেসেজটা দেখে পাশে তাকাতে দেখলো পাশের রুমের দরজার নিচ দিয়ে আলোর দেখা মিলছে, মানে সে রুমে অবস্থানকারী এখনো ঘুমায়নি। আর হৃদ আশেপাশে তাকালো, কেউ নেই। তার নিজের রুমে না ঢুকে সোজা পাশের রুমটায় গেল। আস্থা পড়ার টেবিলে বসে আছে বই খুলে, কিন্তু পড়ছে না। হৃদকে দেখে দাঁড়ালো। হৃদ ভেতরে আসতে আস্থার চোখ দিয়ে পানি টলমল করতে দেখা গেল। হয়তো আজ অনেকটাই কেঁদেছে মেয়েটা, চোখ মুখ কিছুটা ফুলেও আছে। হৃদ আস্থাকে খাটে বসালো, সেও পাশে বসলো। আস্থাকে বলল, রাতে খেয়েছিস? আস্থা সাথে সাথে মাথা নিচু করে ফেললো। রাতে হৃদ বুঝলো যে মেয়েটা রাতেও খায়নি। আর কেউ তেমন জোরাজুরি করেনি, কারণ সবাই জানে আস্থা না খেয়ে থাকতে পারে না। হয়তো সবাই ঘুমালে খাবে ভেবে কেউ জোরাজুরি করেনি, কিন্তু আজ হয়তো তার একটু বেশি মন খারাপ, তাই এত রাতেও সে না খেয়ে রুমে বসে আছে। হৃদ আস্থাকে বলল, আজ শোক পাখিটার মনে এত কালো মেঘ কেন? আস্থা কিছুই বলতে পারল না। সে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। আস্থার এমন কান্নার মানেটা হয়তো হৃদ বুঝতে পারল। প্রেয়সীর কান্নায় তার অন্তরের মধ্যেখানে চিনচিন ব্যথা অনুভব হলো। সে দ্রুত আস্থার মাথাটা নিজের বুকের মাঝে চেপে ধরল। হৃদ দৃঢ় গলায় বলল, কিছু হয়নি, শুধু শুধু মন খারাপ করিস। আপনি আমার উপর অনেক রাগ করে আছেন তাই না? তোর কেন এমন মনে হয়? আমি কি তোকে কিছু বলেছি বল? রেগে আছেন দেখেই তো কিছু বলছেন না, আমাকে ইগনোর করছেন। তোকে ইগনোর করার সাধ্য আমার নেই জান। আমাকে তো একটু মিস করেননি? তোকে আমি খুব মিস করেছি সারাদিন। তুই সারাদিন মন খারাপ করেছিলি, এতে আমার অনেক কষ্ট অনুভব হয়েছে। অনুভব কিভাবে করলেন? আমি তো দূরে ছিলাম। দূর, এটা তো শুধু একটা শব্দ। তুই তো আমার হৃৎপিণ্ডের মধ্যেখানে ছিলি বউ। আস্থা এবার মাথা তুলে হৃদের দিকে তাকালো। তার কথা বলতে ইচ্ছে করছে না। কিছু মুহূর্ত এমন আছে যা কথা বলা ছাড়া অনুভব করা যায়। সেই মুহূর্তটা খুব বিশেষ হয়, তখন নীরবতার কথা বলে। হৃদ খাট থেকে নেমে মেঝেতে হাঁটুতে ভর করে বসলো। আস্থার একটি পা সে তার হাতে তুলে একটু উঁচু করলো। পিঁপড়ে কামড় দিলে যেমন লাল হয়, ঠিক তেমনই বিন্দু বিন্দু লাল হয়ে আছে মেয়েটার পায়ে। সেথায় উষ্ণ এক ভালোবাসা এঁকে দিল হৃদ। হৃদের উষ্ণ ভালোবাসায় আস্থার চোখ বন্ধ। প্রিয় মানুষের প্রতিটি চুম্বনই হয় জাদুকরি, সেটা হোক প্রথমবার বা শেষবার। আস্থার দিকে হৃদ মাথা তুলে তাকিয়ে বেশ সাবলীল ভাবে বলল, একটা কথা রাখবি প্লিজ? বলুন, কি কথা? আমি জানি যে প্রতিটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু আপনি বলুন না, কি এমন কথা? তুই তোর পায়ের এই আংটিগুলো প্লিজ খুলে ফেলিস। আমার এটা পছন্দ না। জি। তোর ইচ্ছে না হলে খুলিস না। আমি জাস্ট জানালাম যে এটা আমার পছন্দ না। বলে হৃদ বের হতে নিয়েও আবার এসে বলল, 10 মিনিট পর ছাদে আয়, আমি ফ্রেশ হয়ে আসছি। হৃদ ফ্রেশ হয়ে নিচে আসলো। ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করে নিল। খাবার গরম হতে খাবার প্লেটটা এক হাতে নিল, অন্য হাতে এক বোতল পানি নিল। ধীরে ধীরে শব্দহীনভাবে সে ছাদে গেল। ছাদে যেয়ে দেখলো আস্থা বসে আছে। মেয়েটা তার এক কথাই অন্ধকার রাতে ছাদে এসে পড়লো। এটা ভাবতে এক চিলতে হাসি ফুটলো হৃদের ঠোঁটের কোণে। সে গিয়ে আস্থার পাশে বসলো। নিজ হাতে ভাত মেখে আস্থার মুখের সামনে ধরলো। আস্থা খাবে না, আর তার খেতে ইচ্ছেই করছে না। এত সুন্দর চাঁদনি রাতে প্রিয় মানুষটা তার পাশে বসে। তার তো চন্দ্রবিলাস করতে ইচ্ছে করছে। আস্থার খুব ইচ্ছে করছে হৃদের কাঁধে তার মাথাটা রেখে সে চাঁদ দিকে দেখুক, এই রোমাঞ্চকর মুহূর্তটা অনুভব করুক। আস্থার ধ্যান ভাঙে হৃদের কথায়। সে বলে, জলদি খেয়ে নেই, পরে আমরা চন্দ্রবিলাস করব। হৃদের মুখে নিজের মনের কথাটা শুনে বেশ অবাক হলো, পাশাপাশি বেশ খুশিও হলো। লোকটা সব সময় তার মনের কথা বুঝে ফেলে। হৃদ আবার খাবারটার সামনে ধরতে আস্থা আর না করলো না। সে তার প্রিয় মানুষটার হাতে খেতে থাকলো। এটাও তার কাছে চমৎকার একটা মুহূর্ত মনে হচ্ছে। সারাদিন মন খারাপ করে থাকলেও প্রিয় মানুষটার সঙ্গ পেয়ে সব মন খারাপ উধাও হয়ে গেছে নিমেষেই। হৃদ আস্থার দিকে তাকিয়ে আছে। মেয়েটা পুরো একটা বাচ্চা। এতক্ষণ মন খারাপ ছিল, তার মনে যেন কালো মেঘ জমেছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে মেঘ কাটিয়ে এক হাস্যোজ্জ্বল রোদ ভেসে উঠেছে। হৃদের মনে হঠাৎ এক অদ্ভুত ভয়ও দেখা দিল। তার মনে হলো এই বাচ্চা বাচ্চা ভাবওয়ালা মেয়েটা যখন আরো বড় হবে, তখন কি তার প্রতি তার মন উঠে যাবে? সে কি তাকে ভুলে যাবে ব্যাটার কাউকে পেলে?
না চাইতে ওইসব কথা হানা দিচ্ছে হৃদের ভেতরে। সে তার এই আতঙ্ক কাটাতে আস্থাকে বলল, কখনো কি এমন হবে যে তুই আমাকে ভুলে যাবি? কোনো কারণে যদি আমাকে দূরে যেতে হয় ক্ষণিকের জন্য, তখন কি আমাকে ভুলে যাবি আস্থ? হৃদের কথায় আস্থা হৃদের দিকে তাকালো। সে তার কথাটা ঠিক বুঝলো না। এটা কেমন কথা? আস্থার পক্ষে তো তাকে ভোলা সম্ভব নয়। এটা তো অসম্ভব একটা বিষয়। সে হৃদকে প্রশ্ন করলো, কি বললেন? আবার বলুন। তুই কি আমার অবর্তমানে আমাকে ভুলে যাবি? আত্মা ছুঁয়ে ফেলেছেন আপনি আমার। আপনাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আপনাকে ভোলার থেকে মৃত্যুকে গ্রহণ করা আমার জন্য বেশি সহজ। আস্থার কথায় হৃদের কি হলো কে জানে। সে তার সুখ পাখিটাকে একটু কাছে এনে তার কপালে দীর্ঘ এক উষ্ণ ভালোবাসা এঁকে দিয়ে বলল, তবে তুমি থেকে যেও সব নিয়ম ভেঙে। নিয়মের অনিয়মে আমার একমাত্র নিয়ম হয় সুখ পাখি। কিছু কিছু অনুভূতি বর্ণনা করা যায় না, কিন্তু সেই অনুভূতিটা হয় দারুণ, চমৎকার। সে সময় নীরবতাও কথা বলে। সব কিছুই রঙিন মনে হয়, সব কিছুতেই মানুষ সুখ খুঁজে পায়। মানুষের সবচেয়ে বড় চমৎকার অনুভূতিটা হচ্ছে ভালোবাসা অনুভূতি। ভালোবাসাই হচ্ছে পৃথিবীর বুকের সবচেয়ে বড় চমৎকার অতুলনীয় একটি অনুভূতি। তবে অনেকে পায়, অনেকে পায় না। তবে যাদের কাছে তাদের সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটি আছে, তারা সত্যি ভাগ্যবান। চাঁদের পূর্ণ আলোতে বসে আছে একজোড়া কপত কপতি। জ্যোৎস্না রাতে আকাশটাও বেশ সুন্দর করে সেজেছে। চারিদিকে তারারও মেলা মিলছে। হঠাৎই আকাশবাণে দেখা মিলল একটি প্লেনের। হৃদ ও আস্থা দুজনের সেদিকে তাকালো। দুজনেই এই মনোমুগ্ধকর দৃশ্যটা অনুভব করছে। দুজনেই একসাথে একটি চাদর মুড়িয়ে বসে আছে। হৃদ কিছুক্ষণ আগে খাবার প্লেটটা নিচে রাখতে গিয়েছিল, তখন সে একটি চাদর নিয়ে আসে। সে কেননা রাত হওয়ার দরুন একটু ঠান্ডা অনুভব হচ্ছে। দুজনে একই সাথে পাশাপাশি বসে চাঁদের আলোয় ভিজছে দুজন। অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে আস্থার ঘাড় ব্যথা করছে। দৃষ্টি সেথায় রেখে সে তার মাথাটা এলিয়ে দিল হৃদের কাঁধে। হৃদও সযত্নে তার কাঁধে প্রেয়সীর মাথাটাকে ঠাঁই দিল। দুজনে নীরবতা পালন করছিল। হৃদ সে নীরবতা ভেঙে বলল, ঠান্ডা লাগছে? লাগলে চল ভেতরে চলে যাই। এভাবেই ভালো লাগছে। আমি তোকে কথা দিচ্ছি, সব সময় তোকে ভালো রাখার চেষ্টা করব। সত্যি? হঠাৎ এ কথা কেন? ভালোবাসা শুধুমাত্র একটি অনুভূতি নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি ভরসা। হৃদের কথা আর আগা মাথা কিছু বুঝলো না আস্থা। সে দেব করে হৃদের দিকে তাকিয়ে। হৃদের হঠাৎ কি হলো কে জানে। সেই জ্যোৎস্নায় মাখা তার প্রেয়সীর মুখখানি রেখে আর নিজেকে সামলে নিতে পারলো না। হুট করে নিজের এক হাত দিয়ে আলতো করে আস্থার ঘাড়ে হাত রাখলো। এক ঝটকায় নিজের খুব কাছে নিয়ে আসলো। দুজনের মাঝে বিন্দু পরিমাণ দূরত্ব হবে হয়তো। আস্থা কিছু বুঝে ওঠার আগে সে তার ওষ্ঠদয় দ্বারা আস্থার নরম গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের দখল করে নেয়। হুট করে ঘটে যাওয়া ঘটনাটা ঠিক ঠাউর করতে পারল না আস্থা। প্রথমে সে বড় বড় চোখ করে তাকিয়ে রইল, অতঃপর নিজে নিজে চোখ জোড়া বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ আস্থার ঠোঁটকে নিজের দখলে রাখলো হৃদ। এক হাত আস্থার ঘাড়ে স্থির, অপর হাত ধীরে ধীরে আস্থার কাঁধ থেকে নেমে সমস্ত পিঠে বিচরণ করছে। কোমরের কাছে যায়, সেখানে এসে থেমে নেই। হৃদের হাতের এমন অবাধ্য স্পর্শ পাগল করে দিচ্ছে আস্থাকে। আস্থার দম বন্ধ হয়ে আসার উপক্রম। হৃদ এবার আস্থাকে ছাড়লো। বিচলিত কণ্ঠ নিয়ে বলল, ছটফট করে না জান। কথা শেষ করে আবার সে অগ্রসর হতে চোখ আটকায় আস্থার ঠোঁটে। ফুলে লাল হয়ে আছে। এবার কিছুটা বিরক্ত হলো হৃদ। বিরক্তি মাখা কণ্ঠে বলল, তুই রেসপন্স করিস না কেন? তুই রেসপন্স করিস না দেখেই এমন হয়। এখন থেকে রেসপন্স করবি। একটু থেমে হৃদ আবার বলল, একতরফা চুমু আমারও তেমন ভালো লাগে না, কেমন যেন শুকনো শুকনো লাগে। কথাটা বলে সে আবার আস্থার ঠোঁটে মগ্ন হলো। নিজের রুমে শুয়ে শুয়ে ফেসবুকে রিলস দেখছিল আফরা। আজ কয়েকদিন যাবৎ সে নিহানের সাথে কথা বলে না। অবশ্যই যথাযথ কারণও আছে। তার ভীষণ অভিমান জমেছে নিহানের উপর। তাই সে নিহানের মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না। তবে ছেলেটাকে জ্বালানোর জন্য সে মেসেজ সিন করে করে রেখে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর নিহান মেসেজ দিল, আমার জান পাখিটা এত রাতে কি করছে? না চাইতেও আফরা মেসেজের উত্তর দিল, এই তো চুল ছেড়ে সাদা শাড়ি পরেছি, এখন মুখে পাউডার মাখছি, মাখা হয়ে গেলে বের হব মানুষের ঘাড় মটকাতে।
নিহান ঠিক এই মেসেজের কি উত্তর দেবে বুঝতে পারছিল না। মেয়েটা তার সাথে এমন কেন করছে তাই সে বুঝতে পারছে না। নিহান এবার প্রশ্ন করলো, কেন আমাকে ইগনোর করছো? কিন্তু নিহানের মেসেজের কোনো উত্তর এলো না। এবার সে আবার মেসেজ করলো, কি ভালোবাসিস না আমায়? অপর পাশ থেকে উত্তর আসলো, হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসার না, ছায়া হয়ে তার পাশে থাকাটাই হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসাকে আরো মজবুত ও অটুট করে বিশ্বাস। কিন্তু যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা কিভাবে থাকে বলুন তো? আমার জানা মতে বিশ্বাস ভাঙার মতো এমন কিছু করিনি আমি। ভালোবাসা দুটো মানুষের মধ্যে হলেও তাদের আত্মা হয় এক, আর এক আত্মা নিশ্চয়ই নিজের থেকে কোনো কিছু গোপন রাখে না। আমার জানা মতে তোর থেকে আমি কিছু গোপন রাখিনি। আফরা আর কোনো রিপ্লাই দিল না। নিহান আরও অনেক মেসেজ করেছে কিন্তু প্রত্যেকবারের মতোই সে মেসেজ সিন করে তার উত্তর দেয়নি। নিহানের এবার বেশ রাগ হলো। সে কি করেছেটা কি বলেই তো হয়, কিন্তু তা না বলে মেয়েটা তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে। নিহান এটার প্রতিশোধ ঠিক তুলবে। সকালে নরম আলো চোখ পড়তে হৃদের ঘুম ভাঙে। সে চোখ ধীরে ধীরে করে খুলে। তার ঘাড় ব্যথা করবে নাই বা কেন? সারা রাত আস্থা তার ঘাড়ে মাথা রেখেছে, একটা সময় পর তার ঘাড় ব্যথা করবে নাই বা কেন? সারা রাত আস্থা তার ঘাড়ে মাথা রেখেছে, একটা সময় পর সেও আস্থার মাথায় তার মাথাটা আলতো করে রাখে। একটু সোজা হয়ে বসে হৃদ। পাশে তাকাতেই দেখে আস্থার মাথাটা এখনো তার কাঁধে। নরম কমলা রঙের রোদ তার প্রিয়তমার গায়ে এসে পড়েছে। এত যেন তার প্রিয়তমার সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। রাতের কথা মনে হতে হৃদ কিছুটা হাসলো। তার ঠোঁট সে নিজের এক হাত দিয়ে ধরলো, ফালতু হাসলো। কাল রাতে যখন আস্থাকে সে বলেছিল রেসপন্স করতে, তখন মেয়েটা রেসপন্স করতে গিয়ে তার ঠোঁটে কামড় দিয়ে বসে। মেয়েটা কিছুই বোঝে না, হৃদ তাকে স্পর্শ করলে আরো সে শক্ত হয়ে যায়। তবে হৃদ এটা বুঝে গেছে যে আস্থা তাকে ভালোবাসে, তার ভালোবাসার মতোই গভীর আস্থার ভালোবাসা। হৃদ আস্তে করে আস্থাকে ডাকে। প্রথমে উঠছে না দেখে সে বেশ কয়েকবার ডাকে। এবার আস্থা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। তার চোখ পিটপিট করছে। সূর্যের আলো চোখে পড়ার ফলে ঠিক মতো তাকাতে পারছে না। হৃদ নিজের এক হাত উঁচু করে আস্থার চোখ বরাবর ধরল। ফলস্বরূপ আস্থার চোখের সামনে ছায়ার সৃষ্টি হলো। সেবার ঠিক মতো তাকালো। হৃদের দিকে তাকিয়ে আস্থার খানিকটা লজ্জা লাগছিল। তার হৃদ বেশ ভালোই বুঝতে পারলো। সে আস্থাকে কাছে টেনে তার কপালে চুমু দিয়ে বলল, নিচে যে একটু রেস্ট নে, ঘুমাস না তাহলে উঠতে পারবি না। আমার ঘুম পাচ্ছে। ঘুমাস না, কলেজে যেতে হবে। আমি নিয়ে যাব আজ। গিয়ে রুমে রেস্ট নে, আমিও একটু রেস্ট নিয়ে অফিসের জন্য রেডি হব। চুপ, যা বলেছি তাই চল। আস্থা বসে রইল। হৃদ দাঁড়িয়ে তার সামনে হাত বাড়ালো, কিন্তু আস্থা তা দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। হৃদ মুচকি হেসে আস্থার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুই চাইলে কোলে করেও নিতে পারি জান। আস্থা হৃদের কথায় তার দিকে তাকালো। হৃদ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার জানা মতে মা চাচি সবাই কম বেশি উঠে গেছে, তুই চাইলে তাদের সামনে দিয়েই তোকে কোলে করে নিতে পারি, সমস্যা নেই। আস্থা হৃদের কথা শুনে দ্রুত দাঁড়িয়ে গেল। হৃদ তা দেখে হালকা হাসলো। আস্থার হাত নিজের হাতের মধ্য ধরে তাকে নিয়ে নিচে নামলো। নাস্তার টেবিলে বসে আছে সবাই, তাদের খাবার বেড়ে দিচ্ছে বাড়ির গিন্নিরা। মেঘের মনটা কিছুটা খারাপ। কাল থেকেই তার মনটা খারাপ, কারণ রুকেয়া বেগম চলে গেছে। তিনি মেঘকে বেশ আদর করেছেন। যাওয়ার সময়ও তিনি মেঘের মাথায় হাত রেখে অনেক দোয়া দিয়েছেন, অনেক কিছু তাকে বলেছে, বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে বুঝিয়েছে। কাল সকালেও এখানে ছিল তিনি, একসাথে নাস্তা করেছে, অথচ সময়ের পরিবর্তনে আজ সে এখানে উপস্থিত নেই। তার কথা মেঘের মনে পড়ছে। কাল উনি যে মেঘকে ফোন করে জানিয়েছেন যে সে ঠিক মতো পৌঁছেছে। মেঘের মন খারাপ দেখে রাফসান সাহেব নাফিসা বেগমকে প্রশ্ন করলেন, নাফু, আজ আমাদের মেঘের মন খারাপ কেন? হাসি খুশি মেয়েটা মন মরা হয়ে থাকলে কি ভালো লাগে বলো? নাফিসা বেগম একটু শব্দহীন ভাবে হাসলো। রাফসান সাহেবের দিকে তাকে স্বাভাবিকভাবেই বলল, তোমার ফুপুর জন্যই তার মন খারাপ। নাফিসা বেগমের কথায় সেখানে উপস্থিত বাড়ির সব পুরুষরাই বেশ অবাক হলো। যে ফুপুকে সবাই ভয় পায়, যে থাকলে সবাই আতঙ্কে থাকে, তার জন্য এই মেয়ের মন খারাপ, ভাবা যায়?
সবার মুখ হা করা দেখে রিসান সাহেব একটু কেশে নেয়, অতঃপর সবার উদ্দেশ্যে বলে, আমাদের মেঘ হয়েছেই এত মিষ্টি, ও মিশুক, তাই তো সবাইকে তোকে ভালোবাসে। শোনো মেঘ, মন খারাপ করো না, কিছুদিন পর আবার না হয় ফুপুকে আসতে বলবো, কেমন? মেঘও তার কথায় মাথা নাড়ায়, সম্মতি দেয়। সবাইকে এসে খাবার বেরিয়ে দিচ্ছে। মিমরা 2 দিন পর যাবে, তাদের টিকিটটা 2 দিন পরে কেটেছে রিদ। আগের টিকিট পায়নি। সবাই নাস্তা করছে যে যার মতো। আস্থা ও আফরা রেডি হয়ে বসে আছে। সবাইকে দেখে রিদ এবার মিমের দিকে তাকিয়ে বলল, মিম, তোর কি মনে হয় না তোর সবার সামনে আস্থাকে সরি বলা উচিত? যেহেতু কাজটা সবার সামনেই করেছিস, তাই সবার সামনেই বলা উচিত। আমি কি করেছি? পাশ থেকে রিসান সাহেবও বলে উঠল, তাই তো, তুমি কোনো ওর সাথে এভাবে কথা বলছো, কি করেছো? কাল ওই আস্থাকে এখানে আসার সময় আস্থার পায়ের সামনে নিজের পা হুট করে দেয়, যার জন্য ও হোঁচট খেয়ে পড়ে যায়, আর কালকের এই ঘটনার সৃষ্টি হয়। আমি করিনি। চুপ, মিথ্যা বলবি না। তোর কি মনে হচ্ছে আমি তোর নামে মিথ্যা কথা বলছি? মিম এবার মাথাটা নিচু করে ফেলল। রিদ এটা জেনে গেছে ভাবতেই তার কষ্ট লাগছিল। রিদকে কাল মিমের ছোট ভাই মিমের কাণ্ডটা জানায়। রাতে আস্থাকেও জিজ্ঞেস করতে সেও জানায়, কিন্তু সকালে কেন আস্থা এটা বলেনি জানতে চাইলে আস্থা জানায় যে মিম অস্বীকার করলে তখন তার আরও বকা খেতে হতো, তাই সে কিচ্ছু বলেনি। মিমের মাথা নিচে দেখে রিসান সাহেবও শির হয়ে যায় যে কাণ্ডটা ওই করেছে, কিন্তু 2 দিনেই তো থাকবে, তাই সে কোনো ভেজাল করতে চায় না। তাই রিদকে সে বলে, থাক, ভুল হয়ে গেছে, ছোট মানুষ, ক্ষমা করে দাও। ভুল করলে ক্ষমা করা যায় আব্বু, কিন্তু চালাকি করলে যায় না। কথাটা বলে রিদ টেবিল থেকে উঠে বের হয়ে যেতে নেয়। একটু থেমে আফরা ও আস্থাকে বলে, দ্রুত আয়, তোদের কলেজে নামিয়ে আমি অফিস যাব, বাহিরে ওয়েট করছি, ফার্স্ট। কথাটা বলে রিদ দ্রুত বের হয়ে যায়। রাতের আধার কাটে প্রভাতের দেখা মিলেছে। প্রতিটা প্রভাতে প্রতিটা মানুষের জীবনের একটি নতুন সূচনা। প্রতিটা সকালে মানুষ নতুন করে তার জীবনে একটি দিন পায়। আমাদের জীবনে কর্মের সূচনা হয় দিনের বেলা এবং এটার সমাপ্তি ঘটে রাতের বেলা। সকাল সকাল উঠেই বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছে রাবেয়া বেগম। আজ তার মেয়ে নুহাও বেশ সকাল করেই ঘুম থেকে উঠেছে। এতে সে বেশ অবাকই হলো। শুধু সে না, নিহানও অবাক হয়েছে। নাস্তার টেবিলে বসে নিহান নুহা তাদেরকে খাবার দিচ্ছে তার মা। খেতে খেতে নিহান নুহাকে বলল, আজ ডাকাডাকি ছাড়াই যে উঠে গেলি? আজ আস্তা আফরা যাচ্ছে বলল, আর তাছাড়া সামনে টেস্ট পরীক্ষা, তাই আস্তার থেকে নোটগুলো আগে থেকে নিতে হবে। ও, তা আজ কি না গেলেই না? কেন বলো তো? কালই তো তুমি আমাকে কলেজে যাওয়ার জন্য কত কিছু বললে, আর আজ? এমনি বললাম, যা গিয়ে দ্রুত খেয়ে নে, আমি আজ নিয়ে যেতে পারবো না, তবে তোর কলেজ ছুটি হলে বের হলেই আমাকে দেখতে পাবি। তুমি আজ আনতে যাবে? কেন? না, ভালোই হলো। জানো, ছুটির পর ঠিক মতো রিক্সা পাওয়া যায় না, তখন আমার অনেক গরম লাগে রিক্সা খুঁজতে খুঁজতে। নিহান কিছু বলছে না দেখে নুহা মুখ ফুলালো, একটু ভেঙচি কাটলো, অতঃপর ফিসফিস করে বলল, বেশি বেশি ঢং। ফিসফাস না করে দ্রুত খা। রিদ গাড়িতে বসে ওয়েট করছে বেশ কিছুক্ষণ যাবত, কিন্তু তার বউ আর বোন দুটোর একটারও দেখা নেই। রিদ ভাবছে এগুলো এত অলস কেন? মেয়ে মানুষ বলতেই হয়তো অলস, কারণ তারা তাদের মতে যতই দ্রুত কাজ করুক না কেন আসলে তারা অলওয়েজ লেট। আরও কয়েক মিনিট পর দেখা মিলল দুজনের। আস্থা আফরা দুজনে গাড়ির পেছনে দরজাটার সামনে দাঁড়িয়ে। আফরা প্রথমে গাড়ির মধ্যে গেল। আস্থা উঠতে যাবে তখনই আফরা চোখ দিয়ে তাকে নাবোধক ইশারা করলো, তাকে সামনে গিয়ে বসতে বলল। আস্থা সামনে বসবে না, সে আফরার সাথে পেছনেই বসবে। আস্থাকে আফরা ইশারা করে কি যেন বলছে আর মিটিমিটি হাসছে। আফরা আস্থাকে বাইরে রেখে গাড়ির দরজা বন্ধ করে দিল। আস্থা অসহায়দের মতো আফরার দিকে তাকিয়ে। এতে আফরা আর কিছু যায় আসে না, সে অপর পাশে তাকিয়ে আছে। আস্থা বাইরে তখনও আফরার সাথে বসার আশায় সেখানে ঠায় দাঁড়িয়ে। হৃদে বেশ গম্ভীর গলায় বলল, তোদের নাটক শেষ হলে ওকে উঠতে বল, আমার লেট হয়ে যাচ্ছে। আস্থা আর কিছু বলল না। এবার সে না চাইতেও চুপচাপ সামনের সিটটাতেই বসলো। আফরা মুচকি হাসছে। আস্থা তার সামনের মিররটাতে তা দেখছে আর চোখ দিয়ে বেশ শাসাচ্ছে আফরাকে।
গাড়ি চালাতে চালাতে হঠাৎ হৃদ আস্থার হাতটা নিজের হাতে ধরে ফেললো। আস্থা বড় বড় চোখ করে সামনের দিকে তাকিয়ে আছে। মাথার উপরে থাকা ছোট্ট মিররটার দিকে একবার তাকালো না, আফরা বাহিরেই তাকিয়ে। আস্থা ধীরে ধীরে ঘাড় ঘুরে তাকায় হৃদের দিকে। না, হৃদ ভাবলেশীন হয়ে আছে। সে যে আস্থার হাত ধরে আছে, এতে মেয়েটার হার্টবিট ঠিক বেড়ে গেছে, অথচ তার কোনো প্রতিক্রিয়া নেই। এমন অনুভূতিহীন মানুষের উপর রাগ হয় না বুঝি? হয়তো। হৃদের হাত থেকে এবার এক ঝটকায় আস্থা তার হাতটা সরিয়ে নিয়ে বাহিরে তাকালো। যদি আফরা এমন হাত ধরাধরি দেখতো, আস্থা লজ্জা পেত। মেয়েটা তাকে বেশ উদ্ভট কথা বলে লজ্জা দিত। হাত সরানোর মূল কারণ এটাই। বেশ কিছুক্ষণ পর তারা কলেজের সামনে আসলো। ওরা দুজন নামতেই হৃদ আস্থাকে বলল, শোন, কলেজ ছুটির পর এখানেই দাঁড়াবি, কোথাও যাবি না। কেন? আপনি কি আসবেন? আস্থা বেশ খুশি হয়ে কথাটা বলল, কিন্তু আস্থার কথার কোনো উত্তর হৃদ দিল না। সে চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। এতে আস্থা একটা ভেঙচি কাটলো। রিজওয়ান এখনো নিজের রুমে বসে আছে। তার ভাইরা অফিসে চলে গেছে, তাকে তাদের সাথে যেতে বলেছে, তবে রিজওয়ান যায়নি। সে জানিয়েছে সে একটু লেট করে যাবে, আজ তার কিছু ফাইলে কাজ করা বাকি আছে। 20 মিনিটের মতো সময় লাগবে হয়তো। রিসান সাহেব বলেন এটা তো তেমন লেট না, তারা বরং ওয়েট করবে, কিন্তু রিজওয়ান না করে। তাই তার ভাইরা চলে যায়। রিজওয়ান নিজের রুমে বসে আছে। ফাইলের কথাটা তো মূলত অজুহাত। সে তো মেঘের জন্য রয়ে গেল। মেয়েটার সাথে সে সকালে ঘুম থেকে ওঠার পর আর কথা বলেনি, মূলত বলতে পারেনি। মেঘ ফজরের নামাজ পড়ে রোজ কোরআন পাঠ করে, অতঃপর বের হয়, সবার সাথে টুকটাক কাজ করে। তবে কাজের মাঝে সে রিজওয়ানকে ঘুম থেকে তুলে তার সাথে টুকটাক কথা বলে। কিন্তু আজ সে তাকে ঘুম থেকে তোলার জন্য আসলো না। কিছুক্ষণ অতিবাহিত হলো, রিজওয়ান এবার বেশ রেগে যাচ্ছে। এটা কোনো কথা যে মেয়েটা তার সামনে বের হবে আর সে একবারও তাকে দেখতে আসবে না? রিজওয়ানের কিছু লাগতেও তো পারে, তাই না? রিজওয়ান এবার নিজ থেকে ডাকতে নিল। ঠিক তখনই ম্যাঘ নিজের রুমে আসলো। ম্যাঘকে দেখে রিজওয়ান একটু স্বস্তি পেল। মনে মনে ভাবলো যে যাক, অবশেষে তার দেখা তো মিলল। ইদানিং ম্যাডাম যে বিজি থাকছে। রিজওয়ান ম্যাঘকে দেখে বলল, অবশ্যই আপনি আসলেন তাহলে। আমি এখনো যাইনি। চলে গেলে বুঝি খুশি হতে? আমি তো বলিনি। রিজওয়ান আর কথা বাড়ালো না। মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। তার দুহাত মেঘের কোমরের দিকে বাড়ালো। দুহাত দিয়ে মেঘের কোমর জোরে ধরলো। মেঘ বেশ হকচকিয়ে গেল। মেঘ মাথা তুলে রিজওয়ানের দিকে তাকালো। সময় ব্যয় না করে রিজওয়ান চুপ করে মেঘের কপালে একটা চুমু খেয়ে নিল। মেঘের কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, আমার বউটাকে একটু ব্যক্তিগতভাবে না পেলে তাকে ছেড়ে সারাদিন থাকবো কি করে? তাই তার জন্য ওয়েট করতে করতে আমার লেট হয়ে গেল। কথাটা বলে রিজওয়ান ম্যাঘকে ছেড়ে দিল। মেঘের গালে একটা চুমু দিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেল। ম্যাঘ নিজের এক হাত দিয়ে চুমু খাওয়া গালটায় হাত দিয়ে রিজওয়ানের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। চৌধুরীর বাড়ির সব ছেলেরা তাদের কাজে চলে গেছে। মেয়ে দুটো আজ কলেজে গেছে। মিমরা কাল যাবে, তাই সুমি বেগম ভেবেছিল তাদের কলেজে যেতে না করবে, বলবে কাল ওরা গেলে তবে যেন তারা কলেজে যায়। কিন্তু সকালে মিমের কর্মকাণ্ড দেখে আর তা বলেনি। বাড়িতে এখন সব মহিলারা, তারা রান্নার কাজ করছে। দুপুরে কি রান্না হবে তা নিয়ে বাড়ির 3 বউ কথা বলছে রান্নাঘরে। মিম তাদের সামনে গিয়ে দাঁড়ালো। মিমকে দেখে কেউ কিছু বলল না। মিম ধীরে ধীরে গিয়ে সুমি বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নরম সুরে বলল, সরি। আমাকে কেন? তুমিও তো রাগ করে আছো। কিন্তু ভুলটা তো আমার সাথে করনি। সুমি বেগমকে ছেড়ে মিম নাফিসা বেগমের কাছে দাঁড়ালো। মাথা নিচু করে বেশ অনুতপ্ত সুরে বলল, সরি, রাগ করবেন না আমার ওপর। আমি ইচ্ছে করে তখন কাজটা করিনি। হঠাৎ করে আস্থার সাথে পা বেঁধে যায়, ও কিছু বলেনি। আমি ভেবেছিলাম যে হয়তো ও বুঝতে পেরেছিল যে এটা ইচ্ছে করে করিনি, কিন্তু নাফিসা বেগম মৃদু হাসি দিয়ে মিমের গালে আলতো করে হাত রেখে বলে, সমস্যা নেই, তুমি কষ্ট পেও না। ওরা আসলেই আমি আস্থাকে সরি বলবো, কেমন? নাফিসা বেগম কিছুটা হেসে বলল, ঠিক আছে। হৃদ নিজের অফিসে বসে কাজ করছে। আজ সে বেশ বিরক্ত। নিহান বারবার সে তাকে ডিস্টার্ব করছে। তাই হৃদ নিহানকে অনেকগুলো ফাইল দিয়ে বসে রেখেছে। হৃদের একটা মিটিং ছিল আজ।
যেটা ক্যান্সেল হয়েছে, তা তাকে জিসান জানানি। এটা পরবর্তীতে শোনার পর হৃদ আরও বিরক্ত হয়, কিন্তু জিসানেরও কিছু করার ছিল না। নিহান তাকে ছাড়ছেই না, নিজের সব কাজ তাকে দিয়েই করাচ্ছে। নিহান বেশ কয়েকবার আফরাকে ফোন করেছে, মেয়েটা তাকে সম্পূর্ণভাবে ইগনোর করছে। নিহানের মাথা কাজ করছে না, সে অসম্ভবভাবে রেগে আছে, সব কিছু অসহ্য লাগছে। সে ঠিক কী করেছে বুঝতে পারছে না। এই কয়েকদিন যাবৎ সে ঠিক কী করেছে তা ভাবছে, কিন্তু বেশ কয়েকবার ভাবার পরও আফরা এমন করার কোনো কারণ পাচ্ছে না। নিহান ভেবেছিল আজ সে আফরাদের কলেজে যাবে, সাথে হৃদও যাবে। হৃদ আস্থাকে নিয়ে বের হবে, আর এই সুযোগটাতে সে একটু আফরার সাথে কথা বলবে। কিন্তু নুহা সব কিছু নষ্ট করে দিল। তার আজকেই কলেজে আসতে হবে? আশ্চর্য! নিহান কতবার না করেছে, সরাসরি বলেনি, তবে আকারে ইঙ্গিতে বুঝিয়েছে। কিন্তু বোকা মেয়েটা কিছুই বোঝেনি। হৃদ নিজের অফিসে বসে হাতের কাজ কিছুটা শেষ করে একটু রিল্যাক্সে বসতে তার ফোনটা বেজে উঠল। সাইড থেকে ফোনটা নিয়ে দেখলো আস্থা ফোন করেছে। ফোনের স্ক্রিনে সুখ পাখির নামটা দেখতেই তার অজান্তে ঠোঁট দুটো প্রসারিত হলো। হৃদয়ে এক অদ্ভুত ভালো লাগা বয়ে গেল। মেয়েটাকে বড্ড ভালোবাসে সে। কেন এত ভালোবেসে ফেলেছে মেয়েটাকে, এটা সে নিজেও জানে না, শুধু জানে যে অসম্ভব ভালোবাসে। হৃদ ফোনটা রিসিভ করে কানে দিয়ে চুপ করে রইল। অপর পাশ থেকেও কোনো শব্দ আসছে না। প্রায় 1 মিনিট এমন নীরবতায় অতিবাহিত হলো। হৃদ এবার নিজ থেকে বলল, কথা না বললো ফোন করেছিস কেন? মুখটা ফুলে একটু অভিমানী স্বরে আস্থা বলল, আপনিও তো কিছু বলছেন না। ফোনটা কি আমি করেছি নাকি তুই করেছিস বল? আমি তাহলে রাগ করেছি। হৃদ কিছুটা মুচকি হাসি দিল। হাসিটা চেপে রেখে বলল, কেন? আপনি বলেছিলেন আসবেন। কোথায়? ধুর, না বললে বুঝবো কি করে? কলেজে আসবেন বলেছিলেন আমাদের নিতে। আমি বিজি ছিলাম তাই আসিনি। আস্থা বোধ হয় একটু দুঃখ পেল, মনে কিছুটা কালো মেঘ জমলো। একটু অভিমানী স্বরে বলল, আপনি সঠিক মানুষ নন, কথা দিয়ে কথা রাখেন না, একটুও ভালোবাসেন না। আস্থার শেষের কথাটা শুনে হৃদের অদ্ভুত এক ফিলিংস হলো। তার ভালো লাগছে। তার সুখ পাখিটা তার উপর অভিমান করেছে। বিয়ের পর এটা তার প্রথম অভিমান। হৃদ কিছুটা অস্বাভাবিকভাবেই বলল, ভালোবাসা মানে একটি সঠিক মানুষ খুঁজে পাওয়া না, একটি সঠিক মুহূর্ত তৈরি করা। আর কখন সেই মুহূর্ত তৈরি হবে? অফিস থেকে আসলে। অফিস থেকে আসলে তো আপনি অনেক ক্লান্ত থাকেন। অফিস থেকে আসলেই তো সব ক্লান্তি শেষ হয়। কিভাবে? গোধূলি লগ্নে ক্লান্ত দেহ নিয়ে যখন বাড়ি ফিরে আমার সুখ পাখিটার মুখ ভর্তি প্রাণোচ্ছল হাসি দেখি, তখন আমার সব ক্লান্তির অবসান ঘটে। গোধূলি বিকেল, আকাশটা বেশ সুন্দর। চারিদিক দিয়ে মন ভালো করার মতো বাতাস বইছে। আমাদের জীবনে এমন অনেক বিকেল যায় যখন ছাদের এক কোণে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এই প্রাণবন্ত বাতাসটাকে আমরা উপভোগ করি। সেই সময়টা বুকের ভেতরে ঠিক কেমন অনুভূতি হয় তা বলে প্রকাশ করার মতো না। বেশ চমৎকার একটা অনুভূতি সেটা। আস্থাও সে চমৎকার অনুভূতিটা উপভোগ করছে। সে তার চুলগুলোকে ছেড়ে এক সাইডে করে রেখেছে, চোখ বন্ধ করে হালকা ঠান্ডা হাওয়াটা অনুভব করছে। কিছুক্ষণ আগে এসেছে ছাদে। নাফিসা বেগম তাকে ছাদে পাঠিয়েছে। তাদের কাজে সাহায্য করে যিনি, তিনি একটু দেশের বাড়ি গেছে। সে যেহেতু ছুটিতে আছে তাই তার করা কাজগুলো এখন সবাই মিলেমিশে করে। আজকের কাপড়গুলো নিতে এসেছিল আস্থা, কিন্তু মনোমুগ্ধকর এই আবহাওয়াটা দেখে সে আর নিচে নামতে পারল না। এখানে ঠায় দাঁড়িয়ে রইল। হঠাৎ আস্থাকে কেউ পেছন দিক দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার ঘাড়ে নিজের থুতনিটা রেখে মিটমিট করে হাসছে। আস্থা জানে এটাকে। সে কিছু বলল না। তাকে জড়িয়ে ধরা হাতটা সেও শক্ত করে ধরল। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। দুজনেই সুন্দর আবহাওয়াটা উপভোগ করছে, সাথে মনোমুগ্ধকর দৃশ্য। আকাশের এক সাইডে হলদেটে ভাব দেখা যাচ্ছে। সেই হলদেটে বর্ণের মাছ দিয়ে বেশ কয়েকটা পাখির ঝাঁক করে যাচ্ছে। সব মিলিয়ে বেশ দারুণ একটা দৃশ্য। বেশ কিছুক্ষণ পর আস্থা নরম কণ্ঠে বলল, আজ হঠাৎ এত ভালোবাসা? আফরা জোরে আস্থাকে জোরে ধরে বলল, ভালোবাসা কম কবে ছিল ভাবিজান? ইস, কি বলছিস?
কেউ শুনলে? কেউ শুনবে না, সবাই বসার রুমে বসে টিভি দেখছে। তবুও আচ্ছা যা, আর বলবো না। সন্ধে হয়ে গেছে প্রায়, চল কাপড়গুলো নিতে হেল্প কর আমায়। এই বাড়ির বউরাই এসব করে, সো তুই কর, আমি তো এই বাড়ির মেয়ে। আমিও তো এই বাড়ির মেয়ে, আজও ছিলেন, এখন আর নেই। কেন নেই? আপনি এখন বাড়ির বউ, চৌধুরী বাড়ির একমাত্র ছেলের গিন্নি বলে কথা। সব আমি আগে এ বাড়ির মেয়ে। আফরা আস্থার কথায় কিছু বলল না, পাশ থেকে একটা ছোট্ট ফুল নিয়ে তার কানে গুজে দিল। আস্থাও মুচকি হেসে আরেকটা ফুল ছেড়ে আফরার মাথায় দিল। দুজনে সবগুলো কাপড় রশি থেকে নিয়ে নিল। ছাদের এক সাইডে কাপড়গুলো রেখে দুজনে সেথায় বসলো। আফরা আকাশের দিকে তাকিয়ে, কিছু একটা হয়তো তার মনের ভেতরে চলছে, কিন্তু সেটা প্রকাশ করছে না। আস্থা আফরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্পষ্ট স্বরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।